বিসমিল্লাহির রহমানির রহিম। জ্বালানি খাতের সংকট সম্ভাবনা উত্তরণের উপায় শীর্ষক আজকের এই সেমিনারে যিনি সভাপতিত্ব করছেন চেয়ারম্যান এফইআরবি এম আজিজুর রহমান, উপস্থিত আছেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ এমপি, উপস্থিত দেশের প্রথিতযশা জ্বালানি বিশেষজ্ঞবৃন্দ, আমার সামনে উপবিষ্ট জ্বালানি এবং বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট অংশীজনেরা, গণমাধ্যমের বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মনে করি আজকের আলোচনাটা অত্যন্ত সময়োপযোগী এবং সেই কারণে উদ্যোক্তাদেরকে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের আজকের এই দিনটি, কারণ দীর্ঘদিন যাবৎ এই সেক্টরে যারা কাজ করেছেন, যাদের বিশেষজ্ঞ মত নিয়ে বিভিন্ন সময় সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করেছেন কিংবা গ্রহণ না করলে অন্তত তাদের কথা শুনেছেন, এরকম কিছু মানুষের কথা শুনবার সুযোগ আজকে এই ফোরামে আমার হয়েছে, যাদের অনেককেই হয়তো বা দূর থেকে আমি চিনতাম, টেলিভিশনের পর্দায় দেখেছি, সামনাসামনি তাদের কথা শুনবার সুযোগ অতীত আমার হয়নি। যেহেতু এই সেক্টরে আমার কাজ করবার সুযোগ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান করে দিয়েছেন, সেহেতু আমি মনে করি তাদের এই বিশেষজ্ঞ মত কিংবা তাদের পরামর্শ আগামী দিনের কাজ করবার ক্ষেত্রে অবশ্যই আমাকে সাহস যোগাবে, শক্তি যোগাবে ইনশাল্লাহ। আসলে এমন একটি সময় দাঁড়িয়ে আমরা কথা বলছি যে সময়টা আমাদের কারোর জন্য স্বস্তিকর নয়, বলতে কোনো দ্বিধা নেই। বিদ্যুতের চাহিদা এবং সরবরাহের মধ্যে একটি বড় ধরনের গ্যাপ রয়ে গেছে। একইভাবে জ্বালানিরও সরবরাহ এবং চাহিদার মধ্যে কিন্তু একটি বড় ধরনের গ্যাপ রয়েছে। এই সত্যটা কিন্তু আমরা অস্বীকার করছি না এবং করবও না। এই সমস্যার দায় আমাদের না, এ কথা বলেও পার পাবার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশের জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছেন। তাই কথা শুরুতেই যারা আজ জ্বালানি সংকট কিংবা বিদ্যুৎ সংকটে প্রতি মুহূর্তে ভুগছেন, বর্তমান সরকারের পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছে। কিন্তু আজকে যারা বিশেষজ্ঞ, যারা রাজনীতিবিদ নন, রাজনৈতিক কর্মী নন, কিংবা ধানের শীষ প্রতীকে জয়লাভ করে সরকারে বসেননি, সেই মানুষগুলো একটি জিনিস স্পষ্ট করেছেন, এই সমস্যার আসলে তাৎক্ষণিক কোনো সমাধান নেই। এর জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন এবং সেই কর্মপরিকল্পনা ধরে সরকারকে এগিয়ে যেতে হবে। কি করা উচিত সে ব্যাপারে তারা তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী বিজনেস লিডারদের সাথে ইতোমধ্যে যে 3 দফায় কথা বলেছেন, সেখানেও ঘুরে ফিরে এই বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে মূল আলোচনাটা হয়েছে। সেখানে তিনিও যেমন বলেছেন, আমরাও আমাদের উদ্যোগের কথা বলেছি এবং সেখানে জিজ্ঞেস করা হয়েছে যে আসলে সরকারের তরফ থেকে আর কিছু করবার সুযোগ আছে কিনা। সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে সরকারের এর থেকে বেশি কিছু করবার নেই, তবে সরকার যা করতে চায় সেইটি যেন একটা টাইম বাউন্ড ডেলিভারিটা ইনশিওর করা যায়, সেটাকে আমরা যেন সে ব্যাপারে মনোযোগী হতে পারি সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। আমি এটুকু বলতে পারি, আজকে যিনি মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি অভিজ্ঞ মানুষ, বিশেষজ্ঞরা বলেছেন তিনি এই খাত সম্পর্কে অনেক বেশি জানেন। আমি সেই ক্ষেত্রে অত্যন্ত নবীন একজন মানুষ, কিন্তু আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি, আমরা দায়িত্ব নেবার পরে আমরা যে সংকট তাৎক্ষণিক সমাধান সূত্র আমাদের পাশে না থাকলেও আমরা চেষ্টা করেছি কষ্ট কিভাবে লাঘব করা যায়। সরকারের দায়িত্ব নেবার 10 দিনের মধ্যে কিন্তু মধ্যপ্রাচ্যের সংকট শুরু হল, আপনারা দেখেছেন। আমরা বারংবারই বলেছিলাম যে জ্বালানি সরবরাহ কোনো ঘাটতি হবে না, কিন্তু অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে অনেকেই কিন্তু আমাদের উপর প্রাথমিক
পর্যায়ে আস্থা রাখতে পারেননি, মনে করেছেন এই সরকার হয়তোবা অসত্য কথা বলছে, সরকার হয়তোবা ছেলে ভুলানো গল্প বলছে। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলেছিলাম এটা 2 দিন, 7 দিন, 14 দিন কি 38 দিনের স্টক আছে কিনা সেটি বলে আলোচনা করে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না করে সরকারের উদ্যোগের উপর আস্থা রাখুন। নিশ্চিত করতে পারি যে একদিনের জন্য জ্বালানি সংকট ইনশাল্লাহ হবে না। একজন বিশেষজ্ঞ মত দিয়েছেন, ওনার কথাটা শুনে আমার ভালো লাগলো এই কারণে, উনি প্রকৃত অর্থই আমাদের কাজটি বলেছেন। আসলে আমাদের কাজটি হচ্ছে সাপ্লাই এন্ডে, আমরা সরবরাহটা আসলে নিশ্চিত করব, কিন্তু সরবরাহ নিশ্চিত করবার জন্য তো আসলে অর্থের যোগানটি থাকতে হবে। সেই যোগানের ক্ষেত্রে আসলে সেই জায়গাটি আমাদের হাতে নেই। সেই কারণে একটা সরকার, আমরা ঠিক মধ্যবিত্ত পরিবার যেমন সংসার চালাতে প্রতিটা ক্ষেত্রে তাকে ম্যানেজারাল স্কিল লাগে, এটাও মনে করে একটা মধ্যবিত্ত সরকার যাকে প্রতিটি জিনিস ম্যানেজ করতে হচ্ছে। আমরা বিদ্যুৎ ঘাটতির কারণটি কি আমরা সকলে জানি, অ্যারাউন্ড 30,000 মেগাওয়াট আমাদের ক্যাপাসিটি আছে, কিন্তু পাওয়ার প্ল্যান্ট চালানোর জন্য প্রয়োজনীয় জ্বালানি আমরা সরবরাহ করতে পারছি না। অর্থাৎ গ্যাস বেস পাওয়ার স্টেশন যদি আমরা ফুল ক্যাপাসিটিতে আমরা রান করতে পারতাম, যেটি আমাদের রয়েছে, তাহলে আমরা আজকে এই বিদ্যুৎ সংকটে যে মানুষ কষ্ট পাচ্ছে সেটি হবার কথা ছিল না। কিন্তু কেন এটা হচ্ছে? কারণ আবার আমরা এ কথাই বলছি যে আমাদের দেশীয় উৎপাদন এবং আমদানি এই দুটি মিলেও গ্যাসের যে চাহিদা আছে প্রায় 1200 MMCF মিলিয়ন কিউবিক ফিট পার ডে, কিন্তু আমাদের গ্যাপ রয়ে গেছে। আমরা আলোচনা করেছি যে প্রতি বছর প্রায় 150 মিলিয়ন ঘনফুট আমাদের কিন্তু পার ডে জেনারেশন আমাদের প্রোডাকশন কমে যাচ্ছে আমাদের দেশীয় কূপগুলো থেকে। আপনার কাছে যদি টাকা থাকে তাও আপনি রাতারাতি এলএনজি ইম্পোর্ট বাড়াতে পারবেন না, কারণ আপনার সে অবকাঠামো নেই। আমাদের এলএনজি ল্যান্ড বেস যেমন টার্মিনাল নেই, আমাদের এফএসআরইও 2টা। আমরা বলছি, কিন্তু সত্য কথাটি হচ্ছে অঙ্কের হিসেবে এটি 30 মাস থেকে 36 মাসের আগে একটা এফএসআরইউ ফাংশন করা কিন্তু রিয়েলি চ্যালেঞ্জিং। বাট ইটস আওয়ার কমিটমেন্ট, ইটস আ পলিটিক্যাল কমিটমেন্ট। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে লেস দেন 2 ইয়ার্স এর মধ্যে এটা কিভাবে আমরা ফাংশনাল করতে পারি সে ব্যাপারে কাজ করতে। তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এটি জনগণের সরকার, মানে এটি আপনাদের সরকার। এই কাজ করতে চেয়ে আমরা কোনো জায়গায় দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করবো না ইনশাল্লাহ। প্রতিটি জিনিস স্বচ্ছতার সাথে সরকারের ক্রয় নীতিমালা অনুসরণ করে আমরা ইনশাল্লাহ সেটি প্রতিপালন করব। আমরা তৃতীয় এফএসআর নিয়ে কথা বলছি, চতুর্থ এফএসআর নিয়ে কথা আছে। হ্যাঁ, অবশ্যই সেখানে অবশ্যই গ্যাস পাইপলাইন একটা কোয়েশ্চেন রয়ে গেছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। আপনারা দেখেছেন গত রবিবারে মাননীয় প্রধানমন্ত্রী মাতার বাড়ি থেকে সফর, তার চিটাগাং সফর শুরু করেছিলেন। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ছিলেন। বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী একটা দীর্ঘ সময় সেখানে ব্যয় করেছেন আগামী দিনে বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাতে কি করা যায় সে ব্যাপারে সমাধান সূত্র খুঁজতে, এবং তারই ধারাবাহিকতায় তিনি বাঁশখালীতে জনগণের কাছে বলেছেন আগামী 10 বছরে বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে আমাদের কি কর্মপরিকল্পনা রয়েছে সেটি জাতীয় সংসদে তিনি উপস্থাপন করবেন। কারণ আমরা মনে করি সকল সমস্যার নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে জাতীয় সংসদ। এটি আলোচনা করবার, উপস্থাপন করবার এটি হেতু, যদি এর নতুন কোনো আইডিয়া রাজনৈতিক দল, বিরোধী দল কিংবা অন্য কারোর কাছে থাকে, আমরা সেটাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে বিশেষজ্ঞরা এখানে বসে আছেন, তাদের একটি টেবিলে তাদের 2 ঘন্টার কথা শুনবার জন্য আনুষ্ঠানিকতার মনোকে আমরা থাকতে চাইনি। আমরা সে কারণে তাদেরকে কিন্তু আমরা আমাদের কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করেছি। এটা একটি আনুষ্ঠানিক কাঠামো, কিন্তু অনানুষ্ঠানিক যে কাঠামো যেটি আলোচনায় আসে না, সেটি হচ্ছে আমরা অনানুষ্ঠানিকভাবে আমরা বারংবারই আসলে তাদের সাথে বসছি এবং বসবো, যাতে করে কিভাবে এই সেক্টরে আসলে আমরা কাজ করতে পারি। আমি আপনাদেরকে বলছি, এলপিজি নিয়ে একটি কথা হয়েছে। আবার এটাও সত্য, যদিও একজন বেসরকারি উদ্যোক্তা অত্যন্ত স্বনামধন্য ব্যবসায়ী এখানে
বলেছেন। এটা নিয়েও একটি জনগণের মধ্যে কিন্তু একটি কষ্ট, একটি অস্বস্তি ছিল যখন হু হু করে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ছিল। হ্যাঁ, বিআরসি দাম নির্ধারণ করেন, ওনারও হয়তো একটা নির্দিষ্ট দামে ওনাদের ডিস্ট্রিবিউটরদেরকে সরবরাহ করেন, কিন্তু দিন শেষে কনজিউমাররা কি সেই নির্ধারিত দামে পান? পান না। জনগণের সরকার একটি দায়বদ্ধতা রয়েছে, সেই কারণে এই সরকারও চাচ্ছেন এলপিজি সেক্টরে তার একটি প্রেজেন্স এনশিওর করতে, যাতে করে মার্কেটটা স্ট্যাবিলাইজ করতে পারি। অর্থাৎ সাপ্লাই এন্ডে উনি নিজেই বলেছেন যে অনেকগুলো অপারেটর রয়েছেন যারা সকলে আমদানি করেন না, মাত্র 5-6 জন আমদানি করেন, বিভিন্ন কারণে আমদানি করছে না, কিন্তু দে হ্যাভ গট দি ইনফ্রাস্ট্রাকচার, দে হ্যাভ দি ট্রেন পিপল। আমরা সেই ইনফ্রাস্ট্রাকচার এবং পিপলকে কাজে লাগাতে চাই। সরকার আমদানি করে বাল্ক আমরা তাদেরকে সরবরাহ করবো, যাতে করে মার্কেটকে আমরা স্ট্যাবিলাইজ করতে পারি। এলএনজি টার্মিনাল ল্যান্ড বেস আলটিমেট সলিউশন আমরা বলছি, এফএসআরইউ হয়তো আলটিমেট সলিউশন না, বাট এফএসআরইউ লাগবে। আমরা সেই কারণে আপনারা জেনে খুশি হবেন, এলএনজি টার্মিনাল স্থাপন করবার জন্য আমরা ট্রানজেকশন অ্যাডভাইজার নিয়োগের জন্য টেন্ডার ফ্লোট করেছিলাম। টুডে ইজ দ্য লাস্ট ডে, উই আর ক্লোজিং দি টেন্ডার। অর্থাৎ উই আর সিরিয়াস টু দ্য বিজনেস, এবং আমরা মাতার বাড়িতে কোথায় এলএনজি টার্মিনাল করব সেই জমিটা আমরা মার্ক করেছি, এবং এই জমি নির্ধারিত সময়ের মধ্যে অধিগ্রহণ পূর্বক আমরা আমাদের কাজটা ইনশাল্লাহ শুরু করব। আমি একটি বেসরকারি উদ্যোক্তা গ্রুপের কথা, বিদেশি উদ্যোক্তা গ্রুপের কথা নাম উল্লেখ না করে বলতে পারি, যারা গতকাল মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করে গেছেন। তারও বৃহৎ পরিসরে এলএনজি টার্মিনাল স্থাপন করতে চান। আমরা তাদের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব চেয়েছি, যেটা আমরা এক্সপ্লোর করব। রিনিউয়েবল নিয়ে অনেক কথা হচ্ছে, আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, আপনারা আশাবাদী হবেন। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে আমরা 20% আমাদের টোটাল বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 20% রিনিউয়েবল থেকে আনতে চেয়েছি। আমাদের একটু আপনাদের কাছে মনে হতে পারে ওভার অ্যাম্বিশাস একটি টার্গেট। গণ অভ্যুত্থান পরবর্তী সরকারকে একটু তো ওভার অ্যাম্বিশাস হওয়াই লাগবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য। আমরা প্রত্যাশা করছি, আমরা উদ্যোগ গ্রহণ করেছি, যাতে করে আগামী 4.5 বছরে আমরা রিনিউয়েবল থেকে প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি। সে ব্যাপারে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এটা হয়তো বা 40-60% রুফটপ থেকে হবে, 40-60% হয়তো বা ল্যান্ড বেসড ইস্যু থেকে হবে। আমরা যে নীতিমালা প্রণয়ন করেছি, মোটা দাগে সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। হয়তোবা এখানে আরো কিছু মাইক্রো লেভেলে কাজ করবার প্রয়োজন থাকবে। এখানে অ্যাসোসিয়েশনের সভাপতি বসে আছেন, উনি সাক্ষ্য দেবেন। যেদিন বাজেটটা উপস্থাপিত হলো, আমি সেদিন সরকারি দায়িত্বের কারণে দেশের বাইরে ছিলাম। ফিরে আসবার পরে মন্ত্রণালয়ের ওনার সাথে আমার দেখা হলো। আমি ওনাকে হাঁটতে দেখে জিজ্ঞেস করলাম, আপনি আবার এখানে কেন? আপনার চাওয়া তো আমরা পূরণ করে দিয়েছি, বাজেটে তো আমরা রিলিফ দিয়েছি। উনি বললেন, না, এটা শুধু বড়দের জন্য দেওয়া হয়েছে, ছোটদের জন্য আমাদের এখনো কিছুই হবে। আমি বললাম, ফাইন, আপনি আমার রুমে আসেন। আপনি পাওয়ার সেক্রেটারিকে বললাম যে উনি যাচ্ছেন, উনি যা যা বলছেন কিপ এ নোট, এবং আমি ওনাকে বললাম আপনি মুখে না, আপনি লিখে দেন। আপনারা জেনে খুশি হবেন, বাজেট যেদিন পাশ হয় তার আগেই কিন্তু এই সরকার এসআরও ইস্যু করে ওনাদের চাহিদা পূরণ করেছেন। উনি একটি কথা বলেছেন, এই কথাটি উনি আরো একটি ফোরামে বলেছিলেন, যে সরকার যে বাজেটের সুবিধা দিয়েছে, এখন আর কি কিছু কাস্টমস কর্মকর্তা কারণে সেই সুবিধাটা পাচ্ছেন না। আমি কিন্তু ওনাকে একটি কথা বলেছিলাম যে আপনি একটি বিল অফ এন্ট্রির কপি নিয়ে একটু মেহেরবানি করে মন্ত্রণালয়ে আসেন, আমরা একটু দেখি, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। হয়তো উনি ব্যস্ততার কারণে এখনো সময় করতে পারেননি। উনি যদি আসেন, আমি আমার মন্ত্রী মহোদয়কে নিয়ে আমরা সেটা দেখব এবং এটা অবশ্যই অ্যাড্রেস করবো। ইটস এ পলিটিক্যাল গভর্নমেন্ট। গভর্নমেন্ট যে সিদ্ধান্তটি নিয়েছে, বাজেট বক্তব্যে যেটি উপস্থাপিত হয়েছে, জনগণকে স্বাক্ষরকে যে বাজেট পাস হয়েছে, সেই বাজেট অনুযায়ী অবশ্যই উদ্যোক্তারা সুবিধা পাবেন, এটি নিশ্চিত করবার দায়িত্ব সরকারের, এবং আমরা সেটি ইনশাল্লাহ নিশ্চিত করব। এই সব আলোচনার মধ্যে একটি কথা উঠে এসেছে, দিন শেষে দেশীয় উৎপাদন বাড়াতে হবে। যদি আমরা না বাড়াতে পারি, যত আলোচনাই করি না কেন, কোনো সমাধান নেই। আপনারা জানেন আমরা অফশোর বিডিং রাউন্ড ওপেন করেছি, নভেম্বর মাসে ইনশাল্লাহ এটা ক্লোজ হবে। আমরা আশাবাদী, যেহেতু বাংলাদেশের সাকসেসফুল বিডিং রাউন্ডের একমাত্র ইতিহাস
রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার সময়। আজ যখন তার সন্তান প্রধানমন্ত্রী চেয়ারে, জনগণ যখন তাকে সরকার পরিচালনার সুযোগ করে দিয়েছে, আমি আশা করছি আপনাদের বুদ্ধি, পরামর্শ, সহযোগিতা এবং আপনাদের দোয়া ইনশাআল্লাহ এবার এই ব্রিডিং গ্রাউন্ডটা সফল হবে এবং আগামী দিনে বাংলাদেশের জ্বালানি খাতের জন্য এটি একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা মনে করছি। একই সাথে আমরা অনশোর ব্রিডিং গ্রাউন্ড নিয়ে আমরা কাজ করছি, এটাও আমরা দ্রুততম সময়ের মধ্যে একটি সমাধান করব। ভালো লাগলো আজকে আলোচনায় সবাই বাস্তবসম্মত কিছু কথা বলেছেন, যে আসলে আমরা যত বড় কথাই বলি না কেন, কোল বেস পাওয়ার প্ল্যান্ট একটি বড় ধরনের একটি সমাধান সূত্র আসলে আমাদের সামনে। এটা 85% ক্যাপাসিটিতে যদি আমরা রান করতে পারি তাহলে এটা আইডিয়াল সিচুয়েশন। আমাদের এটা চলছে, কিন্তু একটানা চলতে যে কিছু কিছু সময় আমাদেরকে বন্ধ রাখতে হচ্ছে। আমদানিকৃত কয়লা আমাদের বৈদেশিক মুদ্রার উপর চাপ তৈরি করছে, হয়রাস আমাদের নিজেদেরই কিন্তু জমির নিচে অনেক বেশি কয়লার রিজার্ভার রয়েছে। অবশ্যই এটি একটি সুচিন্তিত সিদ্ধান্তের প্রয়োজন। আপনারা বিশেষজ্ঞ মত দিবেন, অংশীজনেরা কথা বলবেন, আমরা আপনাদের মত, আপনাদের পরামর্শ গ্রহণ করেই কিভাবে জনগণের স্বার্থ সংরক্ষণ করে কোনোভাবেই কোনো মানুষের কষ্টের কারণ না হয়ে দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারি, সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই এবং সে ব্যাপারে আমরা আপনাদের সুচিন্তিত মতামত আমরা প্রত্যাশা করব। আমার বক্তব্য লম্বা করব না, যেহেতু আপনাদের প্রশ্নোত্তর উত্তর দিবেন মাননীয় মন্ত্রী মহোদয়, দুপুর 2টোয় ওনার একটা প্রোগ্রাম রয়েছে। আমি আবারও আজকের এই আয়োজকদেরকে ধন্যবাদ জানাতে চাই। আরেকটি ছোট্ট কথা বলতে চাই, আপনাদের খুশি হবেন, আমরা মুখে না, আমরা বাপেক্সের সক্ষমতা বাড়ানোর জন্য জেনুইনলি কাজ করছি। আমরা শুধুমাত্র তাদেরকে মেশিনপত্র দিয়ে তাদেরকে সক্ষমতা বাড়াবো ব্যাপারটা তা না, তাদেরকে আমরা জেনুইনলি তাদের মধ্যে যেন এই ট্রেনিংটা প্রপারলি থাকে সেটা ইনশিওর করবার চেষ্টা করছি। সে কারণে আমরা অতীতে দেখেছি দায়িত্ব গ্রহণের পর অতীতে 7 থেকে 10 দিনের জন্য বাপেক্সের কর্মকর্তারা বিভিন্ন বিদেশে যে শেখার চেষ্টা করতে, সেটা কোনো প্র্যাকটিক্যাল কোনো সিচুয়েশন হতো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি মিনিমাম 6 মাস থেকে 2 বছর মেয়াদি আমরা বিভিন্ন সার্টিফিকেট কোর্সে পাঠাবো, যাতে করে তারা দেশের সম্পদ হতে পারে। কারণ আমরা খেয়াল করে দেখেছি বিদেশি কোম্পানিগুলোতে যারা কর্মরত রয়েছেন তার অধিকাংশ কিন্তু বাংলাদেশি মানুষ। সো তারা যদি সেখানে ভালো কাজ করতে পারেন, তারা নিশ্চয়ই, যদি আমরা তাদের সক্ষমতা তৈরি করতে পারি, তারা বাংলাদেশের জন্য সম্পদ হতে পারবেন। আমি একটু আশঙ্কার কথা বলতে চাই। আপনারা জানেন কিছুদিন যাবত আমাদের একটি এফএসআরইউ যেটা এক্সেলারেট এনার্জি অপারেট করে, সেটা সমস্যার কারণে গ্যাস সরবরাহ কিন্তু আমরা একটা সংকট ফেস করেছি। এই ধরনের অভিজ্ঞতা আমাদের ছিল না। দেশ বিদেশের বিশেষজ্ঞদেরকে নিয়ে এসে এটা কিন্তু পার্শিয়াল অপারেশন রিস্টোর করা হয়েছে, অর্থাৎ একটা বয়লারের কাজ চলছে, আরেকটা বয়লার কিন্তু এখনো কিন্তু ফাংশন হয়নি। এইটা ফাংশন করতে গেলে আবার সাময়িকভাবে প্রথম বয়লারটা অপারেশন বন্ধ রাখতে হবে। দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। সেই কারণে আমরা তাদের সাথে আলোচনা চালাচ্ছি যে কোন সময়টা আমরা নির্ধারণ করতে পারি, যেই সময়টাতে ম্যাটার অফ 72 আওয়ার্স অ্যাট লিস্ট, অর্থাৎ কোন সময়টা আমরা নির্ধারণ করতে পারি যে সময়ে মানুষের কষ্ট কম হবে, কিন্তু আবার এই ফুল ক্যাপাসিটিতে আমরা এই ফেসিলিটিটা চালাতে পারি, সেই ব্যাপারে আমরা আলোচনা করছি। এই কথাগুলো বলবার উদ্দেশ্য হচ্ছে এই স্বচ্ছতা আমরা প্রতিটা ক্ষেত্রে নিশ্চিত করতে চাই। এখানে লুকোছাপার কোনো বিষয় নেই। জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে আমরা প্রতিটি জিনিস পরিষ্কারভাবে বলার প্রয়োজনীয়তা অনুভব করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।